আষাঢ় মাসের শেষ। ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশের এদিক ওদিক। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে জোরালো। জোরে জোরে পা চালিয়ে আমি চলেছি আমার প্রিয় বন্ধু সবুজের বাড়িতে। ওকে সবাই সবু বলে ডাকে। সবু, এই সবু, সবু, বাড়ি আছিস? ও শুভ, আয় আয়। শুভ উপরের ঘরে আছে রে, যা গিয়ে বস। আমি তোদের জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি। উফ কাকিমা, এই বর্ষার সন্ধেতে তোমার হাতের গরম গরম লুচি আর আলুর দম, আর কি চাই? আমি তাড়াতাড়ি উপরে যাচ্ছি, তুমি এসো শিগগির। কি রে শুভ, কি করছিস একা একা? আরে আরে শুভ, আয় আয়। এই তো গল্পের বই পড়ছিলাম রে। বার্ষিক পরীক্ষা শেষে কলেজের ছুটি তো পড়েই গেল, চল না কোথাও একটা থেকে ঘুরে আসি। তা ঠিক বলেছিস, গেলে হয়। বেশ অনেকদিন কোথাও যাওয়াও হয় না, কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? কোনো নিরিবিলি শান্ত জায়গাতে যেতে হবে, বুঝলি? আমাদের দেশের বাড়ি শীতলপুরে যাবি? তোর মুখে বেশ কয়েকবার শীতলপুরের কথা তো শুনেছি, চল তাহলে সেখানেই যাওয়া যাক। হ্যাঁ, প্রায় বছর 6 আগে শেষবার গেছিলাম, দাদু মারা যাওয়ার আগে। কেন জানি না এত বড় বাড়ি থাকা সত্ত্বেও দাদু আমাদের কাউকে ওখানে রাতে থাকতে দিত না, একাই থাকতো। ও আচ্ছা আচ্ছা, ওখানে এখন কেউ নেই? হ্যাঁ তা আছে, বাড়ি দেখভাল করার জন্য একজন থাকে। বাবাকে বলে তাহলে চিঠি পাঠিয়ে দিচ্ছি যে আমরা দুজন সেখানে যাচ্ছি। হ্যাঁ ভাই, তাই ভালো। আমরা কথা বলছি, এমন সময় কাকিমা ঘরে ঢোকে। এই নে তোদের জন্য গরম গরম ফুলকো লুচি আর লাল লাল ঝাল ঝাল আলুর দম। কি অপূর্ব ঘ্রাণ কাকিমা। বসো বসো, এখানে বসো। তা কি নিয়ে কথা হচ্ছিল শুনি? এই তো ছুটিতে তোমাদের দেশের বাড়ি শীতলপুরে ঘুরতে যাব, সে কথাই হচ্ছিল সবুর সঙ্গে। কি শীতলপুরে? সবু, ভুলেও কথা মুখে আনবি না, তোর বাবা কিন্তু খুব রাগ করবে শুনলে। কিন্তু কেন মা, শীতলপুরে কি এমন আছে বলো তো? ছোট থেকেই দেখি ওখানে যাওয়ার কথা হলেই তোমরা কেমন চুপচাপ হয়ে যাও, অথচ দাদু বেঁচে থাকতে তো কতবার গেছি। আমি সবটা জানি না রে সবু, তোর বাবাও জানে না। তবে আমার শ্বশুর মশাইয়ের মুখে শুনেছি ওখানে ভয়ানক কিছু আছে, যাকে গ্রামের লোকেরা বলে কালা হেকো। কালা হেকো? সেটা কি কাকিমা? সেটাও আমি জানি না রে শুভ, তবে সেটা খুব ভয়ানক কিছু। আরে দূর দূর, এসব কিছু না, গ্রাম্য রটনা মাত্র। আচ্ছা শোন, আমি আজই বাবার সঙ্গে কথা বলছি। এত জায়গা থাকতে শীতলপুরেই তো দিয়ে যেতে হবে। তোর ঠাকুরদা পর্যন্ত কোনোদিন রাতে আমাকে ওখানে থাকতে দেয়নি, আর এখন তোলা যাবি? আরে বাবা বলবে তো তার কারণটা কি ছিল, কেন থাকতে দিত না? সেসব আমি জানি না, আমি বাবাকে অনেকবার সেটা জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনোদিন তিনি তার কোনো সদুত্তর দেননি। নানা অছিলায় বারবার এড়িয়ে যেতেন সে বিষয়টা। কেবল বলতেন রাতে নাকি ওখানে কখনোই থাকা যাবে না। হয়তো দাদু চাইতো না আমরা কেউ ওখানে থাকি, শহরে থেকে যেন জীবনে আরও উন্নতি করতে পারো সেসবের জন্যই হয়তো থাকতে দিত না। না না, হতে পারে না সেটা। তবে যখনই ওখানে যেতাম, যাওয়ার সাথে সাথেই
এই যে এই তাবিজটা বাবা আমাকে পরিয়ে দিতেন। বলতেন যে ওখানে গেলেই নাকি তাবিজটা পরে থাকতে হবে, আর তখন থেকেই আমার গলাতে এটা সবসময়ই থাকে। ও আচ্ছা, এই কারণেই তাহলে এটা তুমি সবসময় পরে থাকো। তুই যখন ওখানে যাবি বলে স্থির করেই ফেলেছিস, তখন আমার একটা কথা তোকে রাখতেই হবে। হ্যাঁ মা, বলো, কি বলবে? ওই বাড়িটায় তোদের দুজনকে আমি একা ছাড়তে পারবো না, আমার মন সায় দিচ্ছে না। আমি তোদের সঙ্গে যাব, এই একটি মাত্র শর্তে তোদেরকে আমি যেতে দিতে পারি। মা থাকতে সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। তুমি যাবে? কিন্তু ওখানে তো শুনেছি বিদ্যুৎ টিদ্যুৎ নেই, তোমার তো খুব কষ্ট হবে। সে যতই কষ্ট হোক, ওই বিপদের মাঝে তোদের দুজনকে আমি একা ছাড়তে পারবো না, কিছুতেই না। আমি যাব তোদের সঙ্গে। ঠিক আছে, তাই হোক, তুমিও চলো আমাদের সঙ্গে। আর শোন, আমার এই তাবিজটা তুই গলায় সবসময় পরে রাখবি। যতদিন ওখানে থাকবি ততদিন এটা পরে থাকবি, এর অন্যথা যেন না হয়। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। আমি জানি এই তাবিজটা পরে থাকলে তোর ভালো ছাড়া মন্দ কিছু হবে না। সবুজ ওর বাবার কথা আর ফেলে না, তখনই তাবিজটা সঙ্গে নিয়ে নেয়। এর মধ্যেই আমি সবুজকে ফোন করি। হ্যালো সবুজ। হ্যাঁ রে শুভ, সব ফাইনাল হয়ে গেছে, কোনো চিন্তা নেই। বাবা শীতলপুরে খবরও পাঠিয়ে দিয়েছে। আর শোন, মা আমাদের সঙ্গে যাচ্ছে। পরশুদিন সকাল 9টায় তুই নবাবগঞ্জ স্টেশনে চলে আসবি। পরিকল্পনা মতো রবিবার সকালে আমরা হাজির হলাম নবাবগঞ্জ স্টেশনে। আমরা 3 জন চলেছি শীতলপুরের উদ্দেশ্যে। এর মধ্যেই আবার বেশ খানিকটা সময় বৃষ্টি হয়ে গেল। আকাশ চিরে মাঝে মাঝেই বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে। শীতলপুর স্টেশনে যখন আমরা পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। ছোট্ট স্টেশনে নামার মধ্যে কেবল আমি, কাকিমা, সবুজ ও আরও 2-4 জন লোক। হ্যাঁ রে সবুজ, এবার কোন দিকে যেতে হবে রে? চিনতে পারবি তো তুই? হ্যাঁ, বাবা বলে দিয়েছিল, স্টেশনে নেমে পশ্চিম দিকে গেলেই কিছু না কিছু একটা পাওয়া যাবে। চল চল, ওদিকটায় চল। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর সেখানেই চোখে পড়ে গুটি কয়েক ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, শীতলপুরে জমিদার বাড়ি যাবে? ভ্যান চালকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে কিছু সময় আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, এই রাতে জমিদার বাড়িতে কি দরকার আপনাদের? কি দরকার আবার কি? ওটা আমার দাদুর বাড়ি, ওখানে ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে উঠে আসুন, 50 টাকা ভাড়া লাগবে। সে ঠিক আছে, নিয়ে চলো। আমাদের 3 জনকে সঙ্গে নিয়ে চলতে শুরু করে ভ্যান রিক্সাটি। কিন্তু এগোতে এগোতে বুঝতে পারলাম সবুজদের আদি বাড়ি গ্রামের বেশ পিছনের দিকে। তোদের বাড়িটা বেশ নিরিবিলি জায়গাতে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, একেবারেই তাই। আমি বলতাম না, আমাদের বাড়িটা বেশ শান্ত পরিবেশে। বুঝলি, যত এগোচ্ছি ছোটবেলার কত যে স্মৃতি তাজা হয়ে যাচ্ছে। কি বলো মা? হ্যাঁ রে বাবা, আগেকার কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই শীতলপুরে। তেমন কিছুই তো বদলায়নি এখানে, সেই একই রকমই আছে সব। এতদিন পরে এখানে এসে যেন আরও ভালো লাগছে। আমরা কথা বলছি, এমন সময় ভ্যান চালকটি বলে ওঠে, আপনাদের একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনারা যদি ঠিক করে থাকেন যে জমিদার বাড়িতে থাকবেন, আমি বলবো সে না থাকাই ভালো। ভ্যান চালকের হঠাৎ এমন অদ্ভুত কথাতে আমি আর সবুজ একজন আর একজনের মুখের দিকে তাকালাম। কেন কেন এমন কথা বলছো তুমি? ভ্যান চালক অন্ধকারের দিকে সন্তর্পণে একবার দেখে ফিসফিস করে বলে, ওই বাড়িতে ভূত থাকে, ভূত।
দূর দূর কী সব কথাবার্তা বলছো? আমার সাবধান করার আমি করলাম, বিশ্বাস করা বা না করা আপনাদের ওপরে। নিন, চলে এসেছে আপনাদের বাড়ি। ভ্যান চালকটি সবুজদের বাড়ির কাছে নামিয়ে ভাড়া নিয়ে এক প্রকার প্রায় হন হন করে পালিয়েই গেল। বাড়িটার কাছে দাঁড়িয়ে কিছু সময় ভালো করে দেখলাম। সত্যি বাড়িটা অনেক বড়, জমিদারি ধাঁচের। কিন্তু কালের নিয়মে এখানে ওখানে বট অসত্যের চারা গজিয়ে উঠেছে। শুভ, চল এবার ভিতরে যাওয়া যাক, বেশ খিদেও পেয়েছে। আমাদের গলার আওয়াজ শুনে একজন বয়স্ক লোক বাইরে বেরিয়ে এলো। দাদাবাবু, তোমরা কলকাতা থেকে এসেছো? এই কি মা, আপনিও তো এসেছেন। হ্যাঁ গো, তুমি জীবন দাদা তো? হ্যাঁ দাদাবাবু, আপনারা ভিতরে আসেন, আসেন মা, আসেন। আচ্ছা জীবন দাদা, তুমি কি এখানে একা থাকো? না না দাদাবাবু, আমি কাজ করে চলে যাই। আজ তোমরা আসবে বলেই আছি। তোমরা যতদিন আছো রাতে থাকবানি আমি। জীবনদার হাতের দারুণ সব খাবার খেলাম আমরা। খাওয়া শেষ করে সবুজ বলল, আচ্ছা শোনো না জীবনদা, আসার সময় ভ্যান রিক্সাওয়ালা বলল আমাদের এই বাড়িতে নাকি ভূত থাকে। কথাটা শুনেই জীবন দাদার মুখটা নিমেষে কেমন বদলে যায়। হাই বিধাতা, এমন কথা দাদাবাবু রাতে বলতে নেই। আর শোনো না, আমি বলি কি, রাতে শোয়ার পর যদি কোনো আওয়াজ টাওয়াজ পাও, ঘরের বাইরে একেবারে বেরোবে না। আমি থাকবানি, আমি বারান্দাতে শোবো, কিন্তু তোমরা তাও বেরোবে না। তার মানে কি বলতে চাইছো তুমি? ভ্যান চালকের কথাটা একেবারে ভুল নয়। কোনো রাতে এই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আর একটা কালো ছায়াকেও এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। যা, কি বলছো? তা আবার হয় নাকি? শোনো দাদাবাবুরা, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের ধারণারও বাইরে, কিন্তু সেটা অবিশ্বাস্য হলেও সত্য। এমনই একজন আছে এই বাড়িতে। তবে হ্যাঁ, আমার সে কোনোদিন কোনো ক্ষতি করেনি। হয়তো যাকে ক্ষতি করার জন্য খুঁজছে তাকে সে এখনো পায়নি। তার মানে কি বলতে চাইছো তুমি? সেসব কথা এই গভীর রাতে না হয় থাক, পরে শুনো। এখন আমি যাই, আমার ঢের কাজ বাকি। তোমরা শুয়ে পড়ো এবার। খাওয়া দাওয়ার পর আরও কিছু সময় গল্প করে আমরা শুয়ে পড়ি। কাকিমা আছেন আমাদের পাশের ঘরে, আর জীবন দাদা একটা মাদুর পেতে শুয়ে পড়েছে লম্বা বারান্দাটায়। ঘড়িতে ঠিক কটা বাজে জানি না। হঠাৎ একটা দম বন্ধ হবার অবস্থা হলো। কারোর ঠান্ডা নিঃশ্বাস যেন মুখের উপর পড়তে থাকে আমার। ধীরে ধীরে চোখ খুলি। আর তাকিয়ে খোলা জানালার দিতে চোখ পড়তেই শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমার।
দেখি একটা বিভৎস চেহারা সেই জানলা দিয়ে একভাবে সবুজের দিকে তাকিয়ে আছে। ওটা ওটা কে ওখানে ওটা কে? কিরে শুভ, কি হলো তোর? আমার আমার জিজ্ঞেস করছিস কেন? শুভ শুভ, ওই 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 জানলার বাইরে কেউ আছে, আমি দেখেছি। সবু তাকিয়ে দেখে জানলার বাইরে কেউ নেই। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, তখনই ছাদের থেকে একটা ছোট ছেলের হাসির আওয়াজ ভেসে এলো। শুভ, একটা হাসির আওয়াজ পেলি? এত রাতে ছাদে কে? আওয়াজটা মনে হলো ছাদ থেকেই এলো। এত রাতে ছাদে কে? কাকিমা আমাদের চিৎকার শুনে আমাদের ঘরে ততক্ষণে চলে এসেছেন। কি রে শুভ, তোরা এরকম করে চিৎকার করে উঠলি কেন? সে জেগে উঠেছে। দাদাবাবু গো, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে গো দাদাবাবু। সে জেগে উঠেছে। আরে দূর, তুমি চুপ কর তো। এত ভয় কিসের তোমাদের? চল তো শুভ, ছাদে গিয়ে দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। না গো না দাদাবাবু, ভুলেও চাঁদে যেও না এখন, ও এসে গেছে। একদম ঘরের বাইরে বেরিয়েও না। কি এসে গেছে? ভূত? আবার সে এক গল্প করছো জীবনদা? আমি যাবই। শুন সবুজ শুন, আমিও কিন্তু নিজে একটা ভয়ঙ্কর চেহারা দেখলাম ওই জানলার বাইরে। এমন কিছু যে একটা ঘটবে এ ভয় আমি আগেই পেয়েছিলাম। হাসির আওয়াজটা বেশ জোরালো হয়েছে ততক্ষণে। সবুজ আর কোনো কিছু না ভেবেই দরজা খুলে ছাদের দিকে যেতে শুরু করলো। দাদাবাবু গো, যেও না, আমি বলি যেও না দাদাবাবু। অন্ধকার ছাদ, কালো মিশমিশে অন্ধকার। সেই গভীর অন্ধকার ছাদ থেকেই ভেসে আসছে কারুর হাসির আওয়াজ। সেই আওয়াজ অনুসরণ করে দেখি ছাদের কোণের কার্নিশে উবু হয়ে বসে আছে একটা ছেলে। এ কি, কে তুমি? এখানে এভাবে বসে আছো কেন? পড়ে যাবে তো। তোর জন্যই অপেক্ষা করছিলাম, কবে এই বংশের কেউ এখানে আসবে। তারপর সেই বিভৎস চেহারাটা আমাদের দিকে ফিরল। সবু, তোর তাবিজটা পড়। আমি এই চেহারাটাই দেখেছিলাম জানলার বাইরে। ভয়ঙ্কর সেই চেহারাটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে সবুর গলায় হাত রাখতেই ভয়ঙ্কর এক চিৎকার করে পিছনে সরে যায়। দেখলাম সবুর গলাতে থাকা তাবিজটা কেমন জল করছে। এইটা খোল, ওইটা তোর গলায় কি? এবার বুঝলাম এখানে আসার আগে বাবা কেন এটা আমায় পড়তে বলেছিল। এবার বলো তো, তুমি কেন আমায় মারতে চাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন তুমি আমার ছেলেকে প্রাণের ভয় দেখাচ্ছ? ও তো তোমার কোনো ক্ষতি করেনি। ও ক্ষতি না করলেও ওর পূর্বপুরুষরা করেছিল। মানে পূর্বপুরুষরা করেছিল মানে?
আমি ছিলাম এই বাড়ির মালির ছেলে। বাগানের ওই পিছনের দিকে বাবার সঙ্গে থাকতাম। আমার মা ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি। গ্রামের সবাই আমায় এক ডাকে চিনত, ভালোবাসতো খুব। আর এই কারণেই আমায় সহ্য করতে পারত না এই বাড়ির মেজ ছেলে সুজন। সে পড়াশুনো করতো না, সারাদিন নানা অপকর্ম করে বেড়াতো। সেবার গয়না চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মারল ওরা। চল বলছি, জমিদার বাবুর হুকুম আছে। আর আমাকে খেতে না দিয়ে বন্দি করে রাখলো ওদের কাছারির ঘরে। না খেতে পেয়ে ওখানেই আমি ধীরে ধীরে শেষ হয়ে গেলাম। কেউ আসেনি আমাকে বাঁচাতে, আমাকে রক্ষা করতে। এরপর থেকেই আমি ঠিক করি এই বাড়ির কোনো পুরুষ মানুষকে আমি ছাড়বো না। দোষী সুজনকেও ছাড়িনি। এই বাড়িতে যারা রাতে থেকেছে, কেবল তোর দাদু বাদ দিয়ে সবাইকে আমি মেরেছি। ওই তাবিজের জোরেই বেঁচে গেছে তোর দাদু। ছেলেটির কথাগুলি শুনে সত্যি খুব খারাপ লাগলো আমাদের। আমি জানি এর ক্ষমা হয় না, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার আর তোমার বাবার উপর থেকে সব দোষ তুলে নেবার বন্দোবস্ত আমি করব। আর তোমার নামে একটা বৃত্তি চালু করব গ্রামে গরিব মেধাবী ছেলে মেয়েদের জন্য। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও তুমি। তোমরাই প্রথম যারা আমার সব কথা শুনলে। এই বাড়ির শেষে নিম গাছের নিচে আমার দেহ পোতা আছে, ওটা ঠিকভাবে সৎকার করো, তাহলেই আমার মুক্তি হবে। আর একটাই দুঃখ, যে এই সমাজ কবে বুঝবে যে গরিবরাও সৎ হয়, তাদের ঘরেও মেধাবী সন্তান থাকে, তাদেরও সৎভাবে খেটে বড় মানুষ হবার ইচ্ছা থাকে। এইটুকু বলেই সেই প্রেত মূর্তি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালেই ছেলেটির দেহের সৎকার করে ওর বাবার ওপর থেকে সব দোষ তুলে নেওয়া হয়। ঘোষণা করা হয় সমগ্র গ্রাম জুড়ে। এরপর থেকে আর কোনোদিনই সমুদের বাড়িতে কোনো অশরীরীর কথা আর শোনা যায়নি।